আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই 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 ভালো আছো। অ্যান্ড হচ্ছে আজকে আমাদের অনেক বড় একটা পার্ট শেষ হবে, সমানতা শেষ হবে। ঠিক আছে, আজকে সমানতা শেষ হবে। সমানতা শেষ হইলেই আমরা হচ্ছে আগামী ক্লাস থেকে আমরা বিক্রিয়ার রাজ্যে প্রবেশ করতে পারবো। বুঝতে পারছো? সবকিছু ঠিকঠাক? ওকে, বিক্রিয়া আগামী ক্লাসে শুরু হবে। হ্যাঁ, লাস্ট ক্লাস, আজকে সমানতার লাস্ট ক্লাস, লাস্ট ক্লাস অফ আইসোমারিজম। আজকে সমানতার লাস্ট ক্লাস। ওকে, খেয়াল করো, আজকের ক্লাসটা অনেক ইন্টারেস্টিং ক্লাস। আজকের ক্লাসের পরে আমরা কোয়েশনও সলভ করব, অনেকগুলো কোয়েশন সলভ করব, এবং মোটামুটি আমরা আজকে একটা সলিড প্রিপারেশন নেওয়ার চেষ্টা করব। অ্যান্ড সমানতা থেকে তোমাদের একটা সিকিউ আসতে পারে। আমি আবারও বলতেছি, সমানতা থেকে বুয়েট তোমাদের একটা সিকিউ আসবে। বুয়েটে তুমি মিনিমাম 5 মার্ক কমন পাবা, 5 মার্ক যা যা পড়াইছি 5 মার্ক, বাট কপাল ভালো থাকলে 10 মার্ক, বাট 10 মার্ক খুবই রেয়ার। ডিউতে তুমি 1 মার্ক কমন পাবা, ডিউতে 1 মার্ক কমন পাবা, বা 2 মার্কও পাইতে পারো, 2 মার্কও পাইতে পারো। এছাড়া বাংলাদেশের যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে এখান থেকে প্রশ্ন আসবে, মানে আজকে পর্যন্ত যা যা পড়াবো। বুঝতে পারছো? আজকে পর্যন্ত যা যা পড়াবো। ওকে, ঠিক আছে। আর আগামী ক্লাস থেকে, অর্থাৎ অর্গানিক, আজকে তো 11 নাম্বার ক্লাস, অর্গানিক 12 থেকে, আজকে 11 না 10? আজকে 11 না 10? সবাই একটু বলো তো, লেকচার কত আজকে? 11, হ্যাঁ। ওকে, ডান। অর্গানিক 12 থেকে আমরা রাসায়নিক বিক্রিয়া শুরু করব। অর্গানিক 12 থেকে আমরা অ্যালকেন দিয়ে স্টার্ট করব, অ্যালকেনের রিঅ্যাকশন। কি দিয়ে স্টার্ট করব? রিঅ্যাকশন। ডান, আমরা রিঅ্যাকশন দিয়ে স্টার্ট করব। সো বুঝে গেছে আমাদের টার্গেটগুলো কি, আমাদের গোলগুলো কি? সো তোমরা তোমাদের ফ্রেন্ডরা যারা আছে, যারা হচ্ছে ক্লাস করতেছে না, ওদেরকে ডাইকে নিয়ে আসো, সমস্যা নেই, আমরা শুরু করে দিচ্ছি। ওকে, সবাইকে মেনশন দিয়ে দাও কি অবস্থা সবার বাকিদের। ওকে, সো আমরা শুরু করি। সো ফার্স্ট অফ অল আমরা আলোক সমানতা পড়ছিলাম। আলোক সমানতার 3টা শর্ত পড়ছিলাম, মনে আছে তোমাদের? আলোক সমানতা। তো একটা জিনিস আমরা এখনো পড়ি নাই, সেটা হচ্ছে সমাবর্তিত আলোর তলকে, সমাবর্তিত আলোর তলকে ডানে বা বামে ঘোরাবে। একটা জিনিস আমরা এখনো পড়ি নাই, বুঝতে পারছো? সমাবর্তিত আলোর তলকে কি করবে? ডানে বা বামে ঘোরাবে, বা ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত ঘোরাবে। এখন এইখানে একটু বুঝতে হবে, দেখো এই ইয়াটা আমরা এখনো ক্লিয়ার হই নাই। সেটা হচ্ছে, দেখো অনেক বড় একটা জিনিস, সমাবর্তিত আলোর তলকে, বুঝো, আলোর তলকে, তলকে ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে ঘোরাবে। কাঁটার দিকে বা বিপরীত দিকে ঘোরাবে। হ্যাঁ, ব্যাপারটা খেয়াল করো। এখন সমাবর্তিত আলোর তল কি একটু বুঝাই। আমরা যে সাধারণ যে লাইট সোর্স গুলা নেই, ধরো একটা লাইট সোর্স নিলাম, এখানে আলো আছে অনেক, এইখান থেকে যে আলোক রশ্মিগুলো বের হয়, এগুলোর অনেকগুলা তল থাকে। ধরো একটা এই তলে কাজ করতেছে লম্ব বরাবর, একটা এই তলে কাজ করতেছে লম্ব এইভাবে, আরেকটা এই তলে কাজ করতেছে, মানে বহু তল থাকে, মানে তলের অভাব নেই। আরেকটা এই তলে কাজ করতেছে। এটা হচ্ছে কি? বহুতলীয় আলো। এটা কি? বহুতলীয় আলো। আলো, ঠিক আছে। এই বহুতলীয় আলো আর সমাবর্তিত আলোর ভিতরে পার্থক্য আছে। সমাবর্তিত আলো মানে কি, যে তো আমরা যে সাধারণ যে লাইট সোর্স গুলা নেই, এগুলোর অনেকগুলা তল থাকে। এগুলোর কি থাকে? অনেকগুলা তল থাকে। বাট সমাবর্তিত আলো কি, এই বহুতলীয় আলোকে তুমি যদি একটা তলে কনভার্ট করো, ধরো আমি এইখানে একটা পোলারাইজার নিয়ে নিলাম, একটা মেশিন পোলারাইজার। এই হচ্ছে পোলারাইজার, একটা মেশিন। এই পোলারাইজারের ভিতরে দিয়ে যদি এই লাইটটাকে চালনা করি, তো এটা কি হবে? যে কোনো একটা তল, যে কোনো একটা তল বের হয়ে আসবে। এখন পোলারাইজারের মেকানিজমটা একটু দেখাই। এই মেশিনটার নাম হচ্ছে পোলারাইজার। মানে এখানে কি এমন ঘটে যে হচ্ছে একটা তলে আলো
ঠিক আছে, মনোক্রোমাটিক লাইট পাওয়া যায় বা একতলীয় আলো পাওয়া যায়, কি এমনটা ঘটে? সো পোলারাইজারের মেকানিজমটা যদি বলি, দেখো একদম সিম্পল ভাবে যদি পোলারাইজারের মেকানিজমটা বলি, এটা অনেকটা হচ্ছে একটা জেলখানার মতো। জেলখানায় আমাদের এই যে এরকম কয়েদি শিকগুলা দেখছো না, 14 শিক, ঠিক আছে, এই যে শিকগুলা যেভাবে থাকে সেভাবে। সো এটার ভিতর দিয়ে যখন আলোটা ঢুকে, তখন এই যে এইটার প্যারালালের যে রেগুলা, মানে এটা সমান্তরালের যে রেগুলা, এগুলাই ঢুকতে পারে, বাকিগুলা ঢুকতে পারে না। ব্যাপারটা একটু চিন্তা করো। মানে আমি যদি জেলখানায় ঢুকতে চাই, আমাকে কিন্তু যে কোনো এক পাশ হয়ে ঢুকতে হবে। ধরো একটা চিকন একটা জায়গা, এখানে ঢোকার সময় আমাকে এক পাশ হয়ে ঢুকতে হবে। আমি কিন্তু হচ্ছে এইভাবে ঘুরতে পারবো না, মানে এইভাবে ঢুকতে পারবো না। এইভাবে ঢুকতে পারবো? পারবো না কিন্তু, হ্যাঁ, ঠিক আছে। আমি কি এইভাবে ঢুকতে পারবো? পারবো না। আমাকে কি করতে হবে? ঠিক আছে, যে কোনো এক পাশ হয়ে ঢুকতে হবে। অর্থাৎ এইখানে যে জায়গাটা ওপেন, মানে এইটা সমান্তরালের রশ্মিগুলাই ঢুকতে পারবে, এটা সমান্তরাল ছাড়া অন্য রশ্মিগুলা ঢুকতে পারবে না। এটুক বুঝতে পারছো? ঠিক আছে, এইটুক বুঝতে পারছো? সবাই একটু কমেন্টে জানাও এটুক বুঝতে পারছো কিনা, এটা আপলোড হয়েছে? ঠিক আছে, আচ্ছা। এই যে সমাবর্তিত আলোর তল পাইলাম, এইটাকে আমি যদি হচ্ছে পোলারিমিটারের ভিতর দিয়ে চালনা করি, ঠিক আছে, পোলারিমিটারের মধ্য দিয়ে চালনা করি, তো তখন কি হবে? এটা কি হবে একটু খেয়াল করো। এটার ভিতরে কি হয় মনে করো, পোলারিমিটারের ভিতরে এই কাইরাল যৌগ থাকে, ঠিক আছে, কি থাকে? কাইরাল যৌগ থাকে, কাইরাল যৌগের সলিউশন থাকে বা কাইরাল যৌগের দ্রবণ থাকে। সো কাইরাল যৌগটা কি করতে পারে? এই যে এই একতলীয় আলোকে যে কোনো একদিকে ঘুরায় দেয়। অর্থাৎ এটা যদি হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরায়, তাহলে এটা হচ্ছে ডেক্সট্রা রোটেটরি যৌগ, বা এটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরায়, এটাকে ল্যাবোরেটরি যৌগ বলে। ধরে নিলাম আমি ঘড়ির কাঁটার দিকেই ঘুরাচ্ছে, আস্তে 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 এইভাবে ঘুরাইতে থাকে, মানে সোজাটাকে আস্তে আস্তে বেঁকাইতে থাকে, সোজাটাকে কি করতে থাকে? আস্তে আস্তে বেঁকাইতে থাকে। সো এই যে যদি এটা তল হয়, এই তলের সাপেক্ষে, ধরো এই তলের সাপেক্ষে কি এইভাবে আসছিল না লাইটটা, এটাকে ঘুরায় এমন হবে এই তলের সাথে যেন লাইটটা একটা অ্যাঙ্গেল তৈরি করে। তো এটা যদি ঘড়ির কাঁটার দিকে অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে আমরা বলি হচ্ছে +2.24 ডিগ্রি। ধরলাম ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে, ধরলাম ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে এক একটা যৌগের জন্য এক এক ডিগ্রি। আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরায়, আমরা বলি হচ্ছে -2.24 ডিগ্রি ঘুরছে। বুঝতে পারছো? সো এই যে এই কাইরাল যৌগের যে দ্রবণটা এই পোলারিমিটারের ভিতর দিয়ে রাখা হয়, সো এটার কাজ কি হয়? ঘড়ির কাঁটার দিকে ঘোরাবে, নাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবে। আর এটা আমরা কিভাবে অবজার্ভ করি? এখানে আরেকটা যন্ত্র আছে, এই যন্ত্রটার নাম হচ্ছে অ্যানালাইজার। এখানে আরেকটা যন্ত্র আছে, এই যন্ত্রটার নাম কি? অ্যানালাইজার। অ্যানালাইজার, ওকে, এটার নাম হচ্ছে অ্যানালাইজার। অ্যানালাইজার, এই অ্যানালাইজারের ভিতর দিয়ে আমরা কি করি? অবজার্ভ করি। ঠিক আছে, এই যে এটা যদি আমাদের চোখ হয়, আমাদের চোখ দিয়ে আমরা এটা দেখি, মানে এটা আসলে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, এইটা হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, তো তোমাদের আমি একটা অ্যানিমেশন ভিডিও দেখাই, তাহলে আরেকটু পুরো জিনিসটা ভিজুয়ালাইজ হবে। এটা আমারই বানানো একটা ভিডিও। আমি যখন 10 মিনিট স্কুলে ছিলাম, আমাদের 3D টিম ছিল, তখন আমি এটা বানাইছিলাম। দেখো আমি এটা প্লে করতেছি, তাহলে পুরো ঘটনাটা, ঠিক আছে, কিছুই বুঝো না আমি জানি, আবার বুঝাচ্ছি, পুরো ঘটনাটা কি ঘটতেছে তোমরা বুঝতে পারবা। আসো একটু দেখো, কারণ আমি জানি কিছুই বুঝো নাই। পুরো ঘটনা ভিজুয়ালাইজ না করলে আসলে কিছু বুঝাও যাবে না, ঠিক আছে। সো বুঝো যেন, এটার জন্য আমি বুঝাচ্ছি, একটু ধৈর্য ধরো, একটা ভিডিও দেখাই তাহলে বুঝতে পারবা। একটা মিনিট, আবার বুঝাচ্ছি, ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা। আইএসওটা ঠিক করে দাও আর ভিডিও কোয়ালিটিটা ইয়ে করো, এইচডি করো, আইএসওটা এখানে গিয়ে ঠিক করো, দাঁড়াও। ভলিউম কই? নোমান ভলিউম, হ্যাঁ
তুমি মিউট করে কি রাখতে বলছো? 45 কোন যৌগের আলোক সক্রিয়তা বোঝার আগে দাঁড়াও দিচ্ছি। কোন যৌগের আলোক সক্রিয়তা বোঝার আগে আমাদেরকে এক সমতলীয় আলো বনাম সাধারণ আলোর পার্থক্যটি বুঝতে হবে। প্রথমেই সাধারণ আলোর ব্যাপারটি পর্যবেক্ষণ করা যায়। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ আলোটি মূলত একটি বহুতলীয় আলো, যেখানে আলোর তরঙ্গগুলো অনেকগুলো তলের উপর স্পন্দিত হচ্ছে। এখন সাধারণ আলোর এই তরঙ্গকে এক পাশ থেকে পর্যবেক্ষণ না করে আমরা যদি সরাসরি আলোর তরঙ্গের অভিমুখ তথা গতিপথের সামনে থেকে পর্যবেক্ষণ করি, তাহলে ব্যাপারটা দেখতে কেমন হতে পারে। এই যে আমরা ঠিক যেমনটা দেখতে পাচ্ছি, আলোর তরঙ্গগুলো অনেকগুলো তলের উপর ঠিক এরকম ভাবে তারার মতো স্পন্দিত হচ্ছে। এই বহুতলীয় আলোটিকে আমরা যখন পোলারাইজারের মধ্য দিয়ে প্রবেশ করাবো, তখন আলোটি এক সমতলীয় আলোতে পরিণত হবে। পোলারাইজার এমন একটি যন্ত্র বা এমন একটি ইনস্ট্রুমেন্ট যার কাজই হচ্ছে বহুতলীয় আলোকে এক সমতলীয় আলোতে রূপান্তর করা। এখন কোন যৌগের কাইরালিটি বা আলোক সক্রিয়তা টেস্ট করতে গেলে আমরা এই এক সমতলীয় আলোটিকে সেই যৌগের দ্রবণের মধ্য দিয়ে চালনা করি। যদি যৌগটি কাইরাল হয়, তাহলে দ্রবণ থেকে বেরিয়ে আসার পর তরঙ্গের তলটি ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোনো একদিকে ঘুরে যাবে। বিষয়টি আরেকটু গভীরভাবে পর্যবেক্ষণ করা যাক। পোলারাইজার থেকে আগত এক সমতলীয় আলোর তরঙ্গটি দেখতে এরকম ছিল, আর এই তরঙ্গটির অভিমুখ বরাবর চোখ রাখলে এর স্পন্দনটিকে দেখতে এরকম একটি তীরের মতো মনে হবে। এখন এই আলোটি যখন কোনো কাইরাল যৌগের দ্রবণ হয়ে বেরিয়ে আসবে, তখন তরঙ্গটি তার তল বরাবর কোনো একটি নির্দিষ্ট দিকে ঘুরে গেল। এবার এই তরঙ্গটিকে তার অভিমুখ থেকে দেখলে এরকম যে কোনো একদিকে ঘুরে যাওয়া তীরের মতো মনে হবে। আগের তরঙ্গটির সাথে এর তুলনা করলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে এর তলের দিক পরিবর্তন হয়েছে। আর আলোর এই তরঙ্গটি কোন দিকে কতটুকু ঘুরেছে তা আমরা নির্ণয় করে থাকি অ্যানালাইজার যন্ত্রের মাধ্যমে। এখন একটি ইন্টারেস্টিং বিষয় জেনে নেওয়া যাক। কাইরাল যৌগ কি শুধু এক সমতলীয় আলোর তলকেই ঘুরিয়ে দিতে পারে? উত্তরটা হচ্ছে না, এটি বহু সমতলীয় আলোকেও ঘুরিয়ে দিতে পারে। কিন্তু বহুতলীয় আলোকে রোটেট করলে সেটা আমাদের চোখে ধরা পড়ে না বা আমাদের একটু বুঝতে অসুবিধা হয়। কিন্তু একতলীয় আলোর রোটেশন খুব সহজেই আমাদের চোখে ধরা পড়ে। তাই আমরা আলোক সক্রিয়তা পরিমাপে এক সমতলীয় আলোই ব্যবহার করে থাকি। কিছু কি মাথায় ঢুকছে এখন? সবাই একটু বলো, কিছু কি মাথায় ঢুকছে? আসলে ব্যাপারটাই এরকম যে অ্যানিমেশন ভিডিও ছাড়া এটা বোঝাটা খুবই টাফ, বুঝতে পারছো? এই কারণে আমি এই ভিডিওটা অ্যানিমেশন করে রাখছিলাম যেন আমার স্টুডেন্টদেরকে বুঝাইতে পারি। দেখো, এটা সাধারণ লাইট সোর্স, এটা অনেকগুলা দিকে, এটা কি হচ্ছে বহুতলীয় আলো। বাট আমি যখন এইখানে পোলারাইজার দিলাম, পোলারাইজারের কাজ কি? অনেকগুলা তলকে একটা তলে, কারণ কি পোলারাইজারের দিকে যেটা যাচ্ছে সেটা একটা তলে প্রবেশ করতেছে। কারণ এইটা যখন আমি বুঝাইতাম স্টুডেন্টদেরকে, সিরিয়াসলি 2020 সাল 2019 সালের ঘটনা যদি বলি, 2019-20-এর দিকে আমার হচ্ছে প্রায় 1 ঘন্টা লাগতো বুঝাইতে, তোমাদের মতোই। প্রথমে ভাই বুঝি নাই কেমনে বুঝাবো, ঠিক আছে, কেমনে বুঝাবো? আচ্ছা, 3টা তরঙ্গের নাম কি? আসলে কি তোমরা এই যে ফিজিক্সে গেলে পড়বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ,
ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আসলে অনেকগুলা তলে কাজ করে, যে কোনো এক তলে কাজ করে না, বুঝতে পারছো? মানে ওয়েভগুলো এরকম, বাট তোমাদের বোঝানোর জন্য একটা তলে বোঝানো হয়, বুঝতে পারছে? ওকে, আচ্ছা আমি আজকে পাবলিক করে দিব না আমার ইউটিউবে, সমস্যা নাই, তোমাদেরকেও গ্রুপে লিঙ্কটা দিয়ে দিব না, যেন তোমরা বারবার দেখতে পারো। অ্যান্ড অনেকগুলা তল বরাবর কাজ করে। অ্যান্ড যখন এই যে পোলারাইজার আসে, পোলারাইজারের সামনে কি হয়, এই পোলারাইজারের দিক দিয়ে যারা যাইতে পারে, মানে পোলারাইজারের সমান্তরালে, পোলারাইজারটা তো দেখছো ঘুরায় ঘুরায় দেখছি ভাই, ঘুরায় ঘুরায় দেখাইলাম যে কিভাবে ঢুকে। কারণ কি, এটা ভিজুয়ালাইজেশনের জিনিস, ভিজুয়ালাইজ করা বুঝে যায় না। তো আলো এই যে এটার প্যারালালি যে আছে সে ঢুকতে পারে। এটার ভিতরে কি থাকে বলো তো আমাদের, সবাই একটু কমেন্টে বলো, এটার ভিতরে কি থাকে? এই পোলারিমিটারটার ভিতরে আমরা কাইরাল যৌগটা নেই, মানে যে যৌগটা আলোক সমানতা প্রদর্শন করবে, ঠিক আছে, সেই যৌগটা নেই, স্যাম্পলটা নেই বা সলিউশনটা নেই। এই কারণে দেখো সবুজ সবুজ আছে, মানে কি এখানে স্যাম্পল আছে, বুঝতে পারছো? এই জায়গাটায় কি আছে বাবা, স্যাম্পল আছে। সো এটা কি করে, ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে দেয়। কারণ কি, আমরা হচ্ছে আলোক সমানতা প্রদর্শনের একটা শর্ত পড়লাম না ভাইয়া, সমাবর্তিত আলোর তলকে ঘড়ির কাঁটার দিকে ঘুরাইতে পারে বা বিপরীত দিকে ঘুরাইতে পারে। এখন কে ঘুরাইতে পারে বাবা? যে হচ্ছে আলোক সক্রিয় যৌগ সেই ঘুরাইতে পারে। আর যে আলোক সক্রিয় না সে কি ঘুরাইতে পারবে? বলো ইয়েস অর নো। ঠিক আছে, বা যে আলোক সমানতা প্রদর্শন করবে সেই এটাকে ঘুরাইতে পারবে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে আর বিপরীত দিকে ঘুরাইতে পারবে। আর যার আলোক সমানতা নাই সে কি করতে পারে না, এটাকে ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে ঘুরাইতে পারে না। তো তুমি যখন এই অ্যানালাইজারে চোখ দিয়ে দেখবা যে এটার রোটেশন নাই, তার মানে কি এটা আলোক সমাণু না। আর তুমি যখন এই অ্যানালাইজারে দেখবা না এটা ঘুরাচ্ছে, তার মানে কি এটা আলোক সমাণু। বুঝা গেছে? সিম্পল ম্যাটার। এন্ড তোমার বইয়ে দেখবে এই ফিগারটা আছে, তোমাদের বইয়ে দেখবা হাজারি স্যারের বইয়ে বা হচ্ছে কবির স্যারের বইয়ে এই ফিগারটা আছে না? একটু দেখো। সো আশা করি এখন বুঝে যাবা। হ্যাঁ, আমি এই ভিডিওটা গ্রুপে আজকে পোস্ট করে দিব না, ভিডিওর লিঙ্কটা, যেন তোমরা বারবার দেখতে পারো। ওকে, আর সুন্দরভাবে পিকচারটা আঁকাবা। আমি আঁকা আঁকি পারি না এত, আমাদের শুভ্র ভাই অনেক ভালো ড্রয়িং করতে পারে, বাট আমি আর ড্রয়িং পারি না। সো এই জায়গা আর এই জায়গার মেইন পার্থক্যটা তো বুঝতে পারছো আশা করি। হ্যাঁ, সো পুরোটা আমরা একটু ফাস্ট ফরওয়ার্ডে আবার একটু দেখে ফেলি। আমি একটু ভিডিও স্পিডটা জাস্ট হচ্ছে তোমাদের 2x করে দেই, জাস্ট একটু দেখো, তাই আমার এক্সপ্লেনেশনটাও পেয়ে যাবা। এটা হচ্ছে সাধারণ আলো, অনেকগুলো ওয়েভ আছে, দেখছো? অনেকগুলো ওয়েভ, ঠিক আছে, অনেকগুলো ওয়েভ আছে। সো আমরা যদি এইখান থেকে পর্যবেক্ষণ করি তাহলে কি দেখা যাচ্ছে? এই যে অনেকগুলো তল, দেখছো? সামনে থেকে 3D কেন দরকার দেখছো? এই 1 2 3, আমি তোমাদের সুবিধার জন্য 3টা তলে নিচ্ছি। তো সাধারণ বাল্ব থেকে যখন যাচ্ছে এই যে পোলারাইজারের ভিতর দিয়ে, এই দেখো পোলারাইজারের প্যারালালি যে আছে সেই ঢুকতে পারতেছে, ভালোভাবে দেখতে পারছো? এই পোলারাইজারের প্যারালালি যে আছে সে ঢুকতে পারতেছে, বাকিরা ঢুকতে পারতেছে না। এই আলোটাকে কি বলে? প্লেন পোলারাইজ লাইট। এই আলোটাকে কি বলবো আমরা? প্লেন পোলারাইজ লাইট। কি হইল? ওকে, তখন কি হবে? এই যে পোলারিমিটারের ভিতর দিয়ে ঢুকাইলে ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ভাগতেছে। এই যে দেখো, কাইরাল যৌগে প্রবেশ করার পূর্বে আর কাইরাল যৌগে প্রবেশ করার পরে অ্যানালাইজার যন্ত্রের মাধ্যমে কোন দিকে কতটুকু ধরছে। আচ্ছা, এটা হচ্ছে অনেক সময় ইঞ্জিনিয়ারিং এ প্রশ্নটা আসে, ঠিক আছে? এটা হচ্ছে নিটে একবার এই প্রশ্নটা আসছিল যে একটা কাইরাল যৌগ কি শুধুমাত্র প্লেন পোলারাইজ লাইটকেই ঘুরাইতে পারে। নিটে একটা প্রশ্ন আসছিল, তোমরা জানো মানে ইন্ডিয়ার যে নিটের প্রশ্নগুলো হয় বাংলাদেশের বুয়েটের স্ট্যান্ডার্ডেই হয়, মানে ওদের মেডিকেল ভর্তি পরীক্ষাটাই বাংলাদেশের বুয়েটের থেকে কঠিন হয়, মানে হচ্ছে ওই ধরনের বেসিক সমৃদ্ধ প্রশ্নগুলো দিয়ে থাকে। সো নিটে এই প্রশ্নটা আসছিল যে শুধু প্লেন পোলারাইজ লাইটকেই কি ঘুরাইতে পারে। উত্তরটা হচ্ছে না। প্লেন পোলারাইজ লাইট মানে কি ভাইয়া, বুঝতেছো তো? এক সমতলীয় আলো। এক সমতলীয় আলোয় কি শুধু ঘুরতে পারে? না, এই বহু সমতলীয় আলো যখন ঘুরাইতে যাবে, এখন কোন দিকে ঘুরতেছে, মানে অনেকগুলা তল তো ডানে বা বামে, আর এটা এত ফাস্ট ঘুরে যে কোন দিকে ঘুরতেছে এটা আসলে অবজার্ভ করা যায় না, বুঝতে পারছো? বহুতলীয় আলো, কারণ এটা তো আমি কালার দিয়ে ডিস্টিংগুইশ করছি, বাট সবগুলা তরঙ্গের তো কালার একই থাকে, তো এটা তখন আর ডিস্টিংগুইশ করা যায় না, ওই অনেকটা ফ্যানের পাখার মতো লাগে। ফ্যান ঘোরার সময় কোন পাখাটা ঘুরতেছে, কোন দিকে ঘুরতেছে, এটা কিন্তু ডিফাইন করা যায় না। আর একতলীয় আলোটাকে কি সুন্দরভাবে ঘুরায় দেখানো যায়। দ্যাটস অল। আশা করি বুঝতে পারছো।
ওকে ওকে, ঠিক আছে। পুরো সিনারিওটা আশা করি বুঝতে পারছো এখন। ডান। এই টপিকে কারো কোনো ঝামেলা আছে? তাহলে আমরা কয়েকটা জিনিস দেখবো এখন। ওকে, ডান। সো আসো, এখন আমাদের মেইন পার্ট যেটা পড়ার, দেখো এনানসিওমার আর ডায়াস্টেরিওমার দুইটা একসাথে পড়বো। এনানসিওমার আর ডায়াস্টেরিওমার এই দুটো জিনিস একসাথে পড়বো। এই কার এলাকায় গরম কেমন? আজকে কিন্তু ঢাকায় অবস্থা খারাপ, ঠিক আছে। এনানসিওমার আর ডায়াস্টেরিওমার এই দুইটা কিন্তু একসাথে পড়বো। হ্যাঁ, প্রচুর কারেন্ট যায় গো। আমি যদি জেনারেটর না লাগাইতাম, জেনারেটর না তো এটা কি বলে আইপিএস, তো তোমাদের ক্লাসই নিতে পারতাম না। কারণ একটু আগে একবার কারেন্ট গেছে। আসো, এনানসিওমার আর একটা কি ডায়াস্টেরিওমার। এখন কথা হচ্ছে এনানসিওমার হওয়ার শর্তটা কি, মানে কোন যোগটাকে আমরা এনানসিওমার বলবো আর কোন যোগটাকে ডায়াস্টেরিওমার বলবো। নাম্বার 1, ঠিক আছে, মিরর ইমেজ হইতে হবে। আলোক সক্রিয় না হইলে তো হবেই না, মিরর ইমেজ হইতে হবে। মিরর ইমেজ তো বুঝোই, হ্যাঁ। নাম্বার 2, নন সুপার ইম্পসিবল হইতে হবে। নন সুপার ইম্পসিবল কি গতদিন বলছিলাম না? বলো তো নন সুপার ইম্পসিবল মানে কি? গতদিন পড়াইছিলাম, একে অপরের উপর অউপরিস্থাপনীয়। নন সুপার ইম্পসিবলটা কি? একে অপরের উপর অউপরিস্থাপনীয় বলছিলাম, ওইটাকেই ইংলিশে বলে নন সুপার ইম্পসিবল। হ্যাঁ, ওই বাংলাটা আমার কাছে একটু ওয়ার্ড লাগে, তাই বাংলাটা আর লিখলাম না। সো তোমরা কি আমারে মানে খারাপ ভাইবো না। তারপর দেখো ডায়াস্টেরিওমার 1 নাম্বার 2 নাম্বার। আসো শুরু করি আমরা। তো মিরর ইমেজ নন সুপার ইম্পসিবল, আর এটা কি হবে? মিরর ইমেজ হবে না, মিরর ইমেজ হবে না, ঠিক আছে। বাট এটা নন সুপার ইম্পসিবল হবে, ইম্পসিবল হবে। সো দেখো দুইটার বৈশিষ্ট্যে বা হচ্ছে দুইটার ইয়াতে পার্থক্য একটা জায়গায়। পার্থক্য কয় জায়গায় বাবারা? পার্থক্য এক জায়গায়। একটা মিরর ইমেজ, একটা মিরর ইমেজ হবে না, বাট দুইটাই কি নন সুপার ইম্পসিবল হবে না। বুঝতে পারছো? দুইটাই নন সুপার ইম্পসিবল হবে, মানে একটা আরেকটার উপর স্থাপন করতে পারবে না। ধরো একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, একটু খেয়াল করো, এই একটা যৌগ, একটু মনোযোগ দাও। হ্যাঁ, এই একটা যৌগ, এখানে কয়টা কাইরাল কার্বন বুঝো? এখানে কয়টা কাইরাল কার্বন? 2টা কাইরাল কার্বন। সো এই যৌগটার মিরর ইমেজ কখন পাবো আমরা? যদি মিরর দেখতে চাই, এই কাইরাল কার্বনের যে OH-টা আছে বা এই হাইড্রোজেনটা আছে, দুইটাই উল্টায় যাইতে হবে, তাই না? ধরো CH3, এখানে OH-টা ডানে আছে, OH-টা বামে আসবে, হাইড্রোজেনটা ডানে যাবে, মিরর হইল। এখানে হাইড্রোজেনটা ডানে আছে, হাইড্রোজেনটা বামে যাবে, ব্রোমিনটা ডানে আসবে, এন্ড এখানে CH। সো দুইটা মূলকে যদি ঘুরে যায়, একটু ব্যাপারটা চিন্তা করো, দুইটা কাইরাল কার্বনের দুইটা মূলকে যদি ঘুরে যায়, বুঝো ভাইয়া যা বলতেছি গভীর মনোযোগ দাও। দুইটা কাইরাল কার্বনের দুইটা মূলকে যদি ঘুরে যায়, তখন তাকে আমরা বলবো প্রপার মিরর ইমেজ, ঠিক আছে। তখন তাকে আমরা কি বলবো? প্রপার মিরর ইমেজ। এখন ধরো এমন একটা যৌগ তোমাকে দিল CH3, তিন নাম্বার একটা যৌগ এরকম দিল, যে হচ্ছে বুঝো এখানে কি বলছে? এইখানে দেখো একের কি এইটা প্রপার মিরর ইমেজ বলতে পারবা? 3 কে
একের প্রপার মিরর ইমেজ 3 কে বলতে পারবা? দেখো কয়টা মূলক ঘুরছে, একটা মূলক ঘুরছে, বাট আরেকটা কি ঘুরছে? হাইড্রোজেন এখানে ডানে ছিল, এখানে ডানেই আছে, দুইটা কি ঘুরছে? একটু দেখো 1 আর 3 এর দিকে তাকাও, 1 আর 2 এর দিকে তাকাও না, 1 আর 3 এর দিকে তাকাও, পরে বাকিটা বুঝাচ্ছি। 1 আর 3 এর দিকে তাকাও, সবাই সবাই একটু মনোযোগ দাও। দেখো 1 আর 2 প্রপার মিরর ইমেজ, কেন? OH ডানে ছিল, OH বামে গেছে, হাইড্রোজেন ডানে ছিল, হাইড্রোজেন বামে গেছে। 1 আর 3 কে কি তুমি প্রপার ইমেজ বলতে পারবা? না, কারণ কি? OH টা ডানে ছিল, বামে আসছে, বাট নিচেরটা কিন্তু ডানে ছিল, ডানেই রয়ে গেছে। দেখো এই যে এই অংশটা ডানে ছিল, ডানেই রয়ে গেছে। সো আমরা কিন্তু প্রপার মিরর ইমেজ বলবো না। তার মানে কি? তার মানে হচ্ছে ভাইয়া 1 আর 3 এখানে মিরর ইমেজ না। এখন আসো সেটা হচ্ছে আরেকটা যৌগ যদি দেখাই, এক আর 4টাকে তুমি প্রপার মিরর ইমেজ বলতে পারবা? দেখো তো 1 আর 4 প্রপার মিরর ইমেজ হইলে 1 বলবা, আর না হইলে 2 বলবা। 1 আর 4 প্রপার মিরর ইমেজ বলতে পারবা না, কারণ কি? দেখো এইখানে দেখো এখানে OH টা ডানে আছে, এখানে OH টা ডানে আছে, এখানে হাইড্রোজেনটা ডানে আছে, এখানে হাইড্রোজেনটা বামে আছে, মানে OH এর অবস্থান পরিবর্তন হয় নাই। তাহলে 1 আর 4ও প্রপার মিরর ইমেজ না। বুঝতে পারছো? এখন দেখো এই 4টা যৌগের ভিতরে আমাদের বাইর করতে হবে কারা কারা এনানসিওমার, কারা কারা ডায়াস্টেরিওমার। তাইলে দেখো আমি যদি প্রথমে 1 আর 2 এর ভিতরে দেখি 1 + 2, এটা চেক করব। 1 + 3 চেক করব, 1 + 4 চেক করব, মানে সবগুলাই তো চেক করতে হবে। তারপরে দেখো 2 + 3 চেক করব, 2 + 4 চেক করব, তারপরে আমরা চেক করব হচ্ছে 3 + 4। এই তিনটাই তো চেক করা লাগবে। আর কোনো আমাদের কম্বিনেশন হয়? এই 6টা কম্বিনেশন বাদে আর কোনো কম্বিনেশন হয়? দেখো তো, মানে চেক করার মোস্ট প্রবাবিলিটি বা সম্ভাবনা এই 6টাই তো। ওকে, এখন আসো 1 আর 2 যখন চেক করি, দেখো তুমি জাস্ট শুধু ডান বাম মিলাবা, ডানে এটা বামে, এটা ডানে এটা বামে, দুইটাই ঘুরে গেছে। তাহলে 1 আর 2 মিরর ইমেজ, তাহলে কি এনানসিওমার? তাহলে কি হবে? এনানসিওমার। কারণ মিরর ইমেজ যেহেতু, এটাকে তো তুমি নিয়ে এটার উপরে বসাইতে পারবে না, এটাকে এটার উপরে স্থাপনীয় হবে না, কারণ হাইড্রোজেন এইটার হচ্ছে ডানে, এটার হাইড্রোজেন বামে। সো এটাকে তুমি এটার উপরে বসাইতে পারবে না, এটা এটার উপরে অপরিস্থাপনীয়। মিরর ইমেজ হইলেই অপরিস্থাপনীয় হবে, এটা আমরা জানি। তাহলে 1 আর 2 এনানসিওমার। এখন আসো 1 আর 3 দেখি। 1 আর 3 এর ক্ষেত্রে দেখো এটার OH ডানে, এটার OH বামে, একটা ঘুরছে, হাইড্রোজেন ডানে, হাইড্রোজেন ডানে, ডান ডান মিলে গেছে, মানে ঘুরে নাই। না ঘুরলে কি মিরর ইমেজ হবে? হবে না। আবার দেখো এই মিরর ইমেজ হয় নাই, বাট হচ্ছে তুমি তো এইটাকে নিয়ে এটার উপরে বসায় দিতে পারতেছো না বাবা। দেখো উপরিস্থাপনীয় হচ্ছে, দেখো এখানে OH-টা ঘুরে গেছে না, হাইড্রোজেন হাইড্রোজেনের উপর বসতেছে, ব্রোমিন ব্রোমিনের উপর বসতেছে, মিথাইলটা মিথাইলের উপর বসতেছে, বাট এইখানে তো প্রপার ভাবে বসতেছে না। দেখো OH-টা হাইড্রোজেনের উপর বসতেছে, আর এখানে হাইড্রোজেনটা OH এর উপর বসতেছে। সো এখানে তো প্রপার মিরর ইমেজ হইল না, বা নন সুপার ইম্পসিবল, মানে একটা আরেকটার উপরে বসতেছে না। তার মানে কি? এটাকে কি বলবা বলো তো সবাই? ঠিক আছে, এটাকে কি বলবা? 1 আর 3 কে তোমরা সবাই বলো, 1 আর 3 কে তোমরা কি বলবা বলো? 1 আর 3 কে তোমরা কি বলবা বলো সবাই? 1 আর 3 কে কি বলবা? ডায়াস্টেরিওমার। নাইস, 1 আর 3 কে আমরা ডায়াস্টেরিওমার বলবো। কি বলবো বাবারা?
ডায়াস্টেরিওমার বলবো, ডায়াস্টেরিওমার। 1 আর 3 কে আমরা বলবো ডায়াস্টেরিওমার। এখন আসো 1 আর 4, খেয়াল করো 1 এর সাথে 4 এর সম্পর্ক দেখো, OH ডানে ওইখানে OH ডানে, তার মানে কি মিরর ইমেজ হয় না। আর চেক করা লাগবে? চেক করা লাগবে না। তার মানে কি 1 আর 4ও ডায়াস্টেরিওমার, এটাও কি ডায়াস্টেরিওমার। ডান। এখন আসো 2 আর 3, খেয়াল করো 2 আর 3, দেখো এখানে হাইড্রোজেন ডানে, এখানেও হাইড্রোজেন ডানে, দেখো এখানে ব্রোমিন ডানে, এখানে ব্রোমিন বামে, মানে একটা ঘুরে নাই। তাহলে 2 আর 3 কে তুমি কি বলবা? 2 আর 3 কেও ডায়াস্টেরিওমার বলবা, মানে মিরর ইমেজ না। 2 আর 4 কে কি বলবা? দেখো 2 আর 4 হাইড্রোজেন ডানে, হাইড্রোজেন বামে, বিআর ডানে, বিআর ডানে, দেখো হাইড্রোজেন ডানে, হাইড্রোজেন বামে, ব্রোমিন ডানে, ব্রোমিন ডানে, মানে ঘুরে নাই। তাহলে 2 আর 4, 2 আর 4 তোমার কি হবে? 2 আর 4 সুন্দরভাবে সুন্দরভাবে ডায়াস্টেরিওমার, ডায়াস্টেরিওমার। তাহলে 3 আর 4 কি হবে? চেক করি। হাইড্রোজেন ডানে, এখানে হাইড্রোজেন বামে, এখানে হাইড্রোজেন ডানে, এখানে হাইড্রোজেন বামে, দুইটাই ঘুরে গেছে, দুইটাই ঘুরে গেছে। তাহলে 3 আর 4 কি? এনানসিওমার, এনানসিওমার। তাহলে 3 আর 4 কি বলবো আমরা? এনানসিওমার বলবো। বুঝা গেছে ডায়াস্টেরিওমার এনানসিওমার কিভাবে বের করবা? আমি সবচেয়ে কঠিনটাই তোমাদের সলভ করাই দিচ্ছি, এর উপরে আর কঠিন নেই। বুঝা গেছে? সবচেয়ে কঠিনটাই সলভ করাই দিচ্ছি। আশা করি যতগুলো পসিবিলিটি ছিল এনানসিওমার ডায়াস্টেরিওমার এখন তোমাদের কাছে চুটকি। এনানসিওমার ডায়াস্টেরিওমার কি? পানি ভাত, চুটকি। কি বলবা? আসেন ভাই দেন, বাইর করে দিই। দুইটাই ঘুরছে এনানসিওমার, দুইটা ঘুরে নাই ডায়াস্টেরিওমার। বুঝা গেছে? ঠিক আছে, আচ্ছা। এখন আসো রেসিমিক মিশ্রণ। আচ্ছা, এনানসিওমার চিহ্নিত, ল্যাকটিক অ্যাসিড চিনো তোমরা সবাই? এটারে কি বলে? ল্যাকটিক অ্যাসিড বলে না? ঠিক আছে, এটা তো কাইরাল কার্বন আছে। এটার একটা মিরর ইমেজ দেখলাম, মিরর ইমেজটা কি হবে? এটা হবে না? তাই কি না বলো? মিরর ইমেজ হবে না ভাইয়ারা? একটু বলো, এটা কি মিরর ইমেজ হবে কিনা? সবাই একটু বলো। ডান, মিরর ইমেজ হবে। আচ্ছা, মিরর ইমেজ যেহেতু হয়েছে, এদেরকে আমরা কি এনানসিওমার বলতে পারি কিনা? ইয়েস অর নো? এনানসিওমার বলতে পারি কিনা? ইয়েস অর নো সবাই? আচ্ছা, এটার ওএইচ ডানে দেখে কি এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে, ডেক্সট্রা রোটেটরি। এটা ওএইচ বামে, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, ল্যাবরেটরি, ল্যাবরেটরি বা এলও বলি আমরা। তাই কি বলি? এলও বলি। আরএস দ্বারাও প্রকাশ করা যায়, ওইটা তোমাদের লেভেলে লাগবে না। এখন দেখো এই ডেক্সট্রা রোটেটরিকে আমরা কি বলবো? প্লাস 2.24 ডিগ্রি, মানে এটার ঘূর্ণনটা ল্যাকটিক অ্যাসিডের। আর এটা কি? মাইনাস 2.24 ডিগ্রি। এটা কি? মাইনাস 2.24 ডিগ্রি। এটা কি? প্লাস 2.24 ডিগ্রি। এটা কি? মাইনাস 2.24 ডিগ্রি। নাইস। এটা কি? মাইনাস 2.24 ডিগ্রি। এখন কথা হচ্ছে এটা তো 1 মল এনানসিওমার, এটাও 1 মল এনানসিওমার, তাই না? সো রেসিমিক মিশ্রণটা হচ্ছে সমমল দুটি এনানসিওমারের মিশ্রণকে, সমমল দুটি এনানসিওমারের মিশ্রণকে আমরা কি বলি? আমরা রেসিমিক মিশ্রণ বলি, রেসিমিক মিশ্রণ বলি। কি? দুইটা সমমল এনানসিওমারের মিশ্রণটাকে আমরা কি বলি? রেসিমিক মিশ্রণটা বলি। এখন বলে ঘোরাটা বুঝলাম না স্নেহা রহমান। এই এতক্ষণ কি পড়াইলাম? ওই যে পোলারিমিটারে কি করে? কাইরাল যৌগ মনোক্রোমাটিক লাইটকে যে ঘুরাইয়ে দেয়, কি মাথায় ঢুকে নাই? তো এটা কতটুকু ঘুরাইতে পারে? ল্যাকটিক অ্যাসিড 2.24 ডিগ্রি ঘুরাইতে পারে। বুঝে গেছে? ল্যাকটিক অ্যাসিড কতটুকু ঘুরাইতে পারে? 2.24 ডিগ্রি ঘুরাইতে পারে। অন্য অ্যাসিড অন্যটুকু ঘুরাইতে পারে। তোমাদের ল্যাকটিক অ্যাসিডটা মনে রাখলেই হবে।
এখন ধরো এই একটা পাত্রে তুমি হচ্ছে এই 1 মোল ডি ল্যাকটিক অ্যাসিড মিশাইলা, 1 মোল এল ল্যাকটিক অ্যাসিড মিলাইলা। এই যে মিশ্রণটা যে তৈরি হইল, এই মিশ্রণটাকে আমরা বলবো হচ্ছে রেসিমিক মিশ্রণ। বোঝা গেছে? ইয়েস অর নো? অর্থাৎ সমমল, অর্থাৎ এটাও যদি 1 মোল নাও এটাও 1 মোল নিতে হবে। অর্থাৎ সমমল দুইটা এনানসিওমার, ঠিক আছে, সমমল দুইটা এনানসিওমার যদি একটা পাত্রে নিয়ে মিক্স করো, সেটাকে কি বলা হবে? রেসিমিক মিশ্রণ বলা হবে। তাহলে কি বলবো আমরা? সমমল দুইটা এনানসিওমারের মিশ্রণটাকে আমরা কি বলবো বাবারা? রেসিমিক মিশ্রণ বলা হবে। বোঝা গেছে? ইয়েস অর নো বলো সবাই। রেসিমিক মিশ্রণ বুঝতে পারছো কিনা সবাই? একটু ইয়েস অর নো বলো। আচ্ছা, এখন আমার তোমাদের কাছে প্রশ্ন, এটা কি আলোক সক্রিয় না আলোক নিষ্ক্রিয়? এটা সবচেয়ে বেশি প্রশ্ন আসে। আলোক সক্রিয় না আলোক নিষ্ক্রিয়? প্রশ্ন আসলো, এটা কি আলোক সক্রিয় না আলোক নিষ্ক্রিয়? তোমার কাছে প্রশ্ন আসলো যে এই রেসিমিক মিশ্রণটা বাবার আলোক সক্রিয় নাকি আলোক নিষ্ক্রিয়? সবাই বলতেছে সক্রিয়, বাট উত্তর হচ্ছে রেসিমিক মিশ্রণ হচ্ছে আলোক নিষ্ক্রিয়। এটাই প্রশ্ন আসে, এটাই অনুধাবনে প্রশ্ন আসবে, রেসিমিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয়। এখন তোমার মাথায় প্রশ্ন জাগবে, কেন 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 ভাইয়া কেন, কি কারণে? দেখো, এখানে ডি মানে কি? তুমি +2.24 ডিগ্রি মিশাইছো। এল মানে কি? -2.24 ডিগ্রি মিশাইছো। এই ডি আর এল যদি মিশ্রণে যোগ করো, যোগ করে কত আসবে? 0 ডিগ্রি আসবে কিনা বলো? মিশ্রণ করলে কি আসবে? 0 ডিগ্রি আসবে কিনা বলো? তো 0 ডিগ্রি মানে কি? সে এই যে মিশ্রণটা সমাবর্তিত আলোর তলকে কোনো অ্যাঙ্গেলে ঘুরাইতে পারবে না। মিশ্রণটা সমাবর্তিত আলোর তলকে রে বাবা কোনো অ্যাঙ্গেলে ঘুরাইতে পারবে না। তো সমাবর্তিত আলোর তলকে যদি ঘুরাইতেই না পারে, সেটারে কি তুমি আলোক সক্রিয় বলবা? বলো। সমাবর্তিত আলোর তলরে যদি ঘুরাইতেই না পারে, সেটারে তুমি আলোক সক্রিয় বলবা? বলো। কেউই বলবে না, তাই না? কেউই বলবে না। তো সমাবর্তিত আলোর তলকে না ঘুরাইতে পারলে সেটাকে তুমি আলোক সক্রিয় বলবা না, সেইটা আলোক নিষ্ক্রিয়। তাহলে তুমি উত্তরটা কি লিখবা? তুমি লিখবা সমমল এনানসিওমারের মিশ্রণকে আমরা রেসিমিক মিশ্রণ বলি। রেসিমিক মিশ্রণে একটা এনানসিওমার যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, অপর একটি এনানসিওমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, এবং মিশ্রণে দুইটা মিশ্রিত হয়ে মিশ্রণের মোট আবর্তন কোণ 0 ডিগ্রি হয়ে যায়, যেটা সমাবর্তিত আলোর তলকে ঘুরাতে পারে না। তাই রেসিমিক মিশ্রণ কি হয়ে যায়? আলোক নিষ্ক্রিয় হয়ে যায়। বুঝে গেছে? বুঝে গেছে ভাইয়ারা? রেসিমিক মিশ্রণ কেন আলোক নিষ্ক্রিয়? ডান ডান ডান। এখন আপনারা বলেন, এই যে এনানসিওমার আর ডায়াস্টেরিওমারের ভিতরে কে আলোক নিষ্ক্রিয় বলেন তো? এনানসিওমার আর ডায়াস্টেরিওমারের ভিতরে কে আলোক নিষ্ক্রিয়? এগুলো কিন্তু প্রশ্ন আসে। এই গাধারা, এনানসিওমার আলোক নিষ্ক্রিয় কিভাবে হয়? ঠিক আছে, দুইটা এনানসিওমার মিশাইলে সে না আলোক নিষ্ক্রিয়। একটা এনানসিওমারটা আলোক সক্রিয়, বাট ডায়াস্টেরিওমার হচ্ছে আলোক নিষ্ক্রিয়। এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে, ভাই ডায়াস্টেরিওমার কেন আলোক নিষ্ক্রিয়? এই যে আলোক সক্রিয়তার 3টা শর্ত পড়াইছিলাম না? মিরর ইমেজ হইতে হবে। এইখানেই তো লেখা আছে মিরর ইমেজ হবে না। এইখানেই তো লেখা আছে যে মিরর ইমেজ হবে না। ঠিক আছে? ঠিক আছে? ওকে। এনানসিওমার আলোক সক্রিয়, এটা আলোক সক্রিয় কারণ সব শর্ত আছে, বাট দুইটা এনানসিওমার মিশাইলে আলোক নিষ্ক্রিয়, মানে রেসিমিক মিশ্রণটা আলোক নিষ্ক্রিয়। বুঝে গেছে? বুঝে গেছে? খেলাটা বুঝে গেছে? ওকে 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 ডান 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 ডান। এখন আসো আর একটা জিনিস, এটা বললে আমাদের সমানতা শেষ। এটাকে বলে মেসোযৌগ। কি বলে বাবারা? মেসোযৌগ। কি বলে এটাকে? মেসোযৌগ বলে। ওকে, মেসোযৌগ যদি আমরা পড়তে পারি, আমাদের এই যে সমানতা শেষ। ডান। এখন আসো মেসোযৌগ কি? মেসোযৌগ দুনিয়ার ইজি জিনিস। আচ্ছা, ধরো এমন একটা যৌগ
যেটার উপরেও দেখতে যেমন নিচেও দেখতে সমান। আমি বলি আপাদমস্তক সমান। মানে ব্যাপারটা কি, তোমাদের বইয়ের ভাষায় কোনো একটা যৌগকে তুমি যদি মাঝখান বরাবর কাটো, অবশ্যই কাইরাল কার্বন থাকতে হবে। কাইরাল কার্বন না থাকলে তো এটা হবেই না মেসো যৌগ। কাইরাল কার্বন আছে প্রথম শর্ত যেটা, হ্যাঁ। সো কোনো একটা যৌগকে তুমি যদি মাঝখান বরাবর কাটো, বা একটা কাগজ নাও, ঠিক আছে, একটা কাগজে এই যৌগটা আঁকো, ঠিক আছে। একটা কাগজ নিলা না, কাগজে তুমি এইখানে সি লেখো, এইখানে CH OH লেখো, এখানে হাইড্রোজেন লেখো, এখানে CH3 লেখো, নিচেও সেম জিনিস লেখো, কাগজে একটা জিনিস লেখো। লেখার পরে তুমি কি করো, কাগজটাকে মাঝখান থেকে ভাঁজ করো। আহা, কাগজটাকে তুমি মাঝখান থেকে ভাঁজ করো। ভাঁজ করলে কি দেখা যাবে দেখো তো, ভাঁজ করলে কি জিনিস দেখা যাবে বলো তো। ভাঁজ করলে এমন একটা অবস্থা হবে না যে এই নিচের অংশটা এটা ওইটার উপরে পড়ে যাচ্ছে। যেমন হচ্ছে, ধরো হচ্ছে এই অংশটা আমি কপি করে নিই। আমি কি করলাম, কপি করলাম। তো যখন তুমি ভাঁজ করবা কাগজটাকে, ঠিক আছে, এটাকে মিরর করা যায় মনে হয়। ওর হচ্ছে না। আচ্ছা যাক, ওই ফিচারটা আমার নাই, ঠিক আছে। দেখি, ও আছে 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 আছে, ঠিক আছে, দাঁড়াও একটা মিনিট, পাইছি। আচ্ছা ব্যাপারটা দেখো কেমন, দেখো তুমি যখন কাগজটাকে ভাঁজ করবা, ব্যাপারটা কি হয়ে যাবে, এই অংশটা, নিচের অংশটা এমন হয়ে যাবে না। এই যখন ভাঁজ করতেছো কাগজটাকে, নিচের অংশটা কি এরকম হয়ে গিয়ে এটার উপরে পুরোপুরি বসে যাবে না। খেয়াল করো, ইয়েস অর নো কিনা। কাগজটাকে যখন ভাঁজ করতেছো তখন এটা কি হচ্ছে, এই CH3টা এই CH3 এর উপরে বসে যাবে, এই OH-টা এই OH এর উপরে বসে যাবে, এই হাইড্রোজেনটা এই হাইড্রোজেনের উপর বসে যাবে। ইয়েস অর নো কিনা। সো এইরকম যদি কোনো যৌগের ক্যারেক্টারিস্টিক্স দেখো, যে তোমার বইয়ে বলছে হচ্ছে তুমি যদি মাঝখান বরাবর কাটো এবং নিচের অংশ এবং উপরের অংশ সদৃশ হয়, এবং নিচের অংশটা উপরের অংশের উপরই স্থাপনীয় হয়, মানে একটা আরেকটার উপরে বসাইতে পারো, তাহলে সেই ধরনের যৌগটাকে আমরা কি বলি, মেসো যৌগ বলি। বুঝতে পারছো? সো মেসো যৌগের বিশাল উদাহরণ হচ্ছে এই যৌগটা, যে তুমি যদি হচ্ছে এমন একটা যৌগ নাও যেটা হচ্ছে তুমি যৌগটাকে কাটার পরেই দেখবো উপরের অংশ আর নিচের অংশ সেম কিনা, OH ডানে OH ডানে, হাইড্রোজেন বামে হাইড্রোজেন বামে কিনা, তাইলেই হইছে, তাইলেই তুমি বসায় দিতে পারবা। তাইলে এই ধরনের যৌগকে কি বলে, মেসো যৌগ বলে। সো এটা সংজ্ঞা টঙ্গা আসবে না, জাস্ট মাঝে মাঝে আইডেন্টিফাই করতে বলতে পারে নিচের কোন যৌগটি মেসো যৌগ। বুঝা গেছে? বুঝা গেছে? ডান। কোন যৌগটা মেসো যৌগ মাঝে মাঝে আইডেন্টিফাই করতে বলতে পারে, কোন যৌগটা মেসো যৌগ মাঝে মাঝে আইডেন্টিফাই করতে বলতে পারে। বুঝা গেছে? আমার কাছে বুয়েট 19-20 একটা প্রশ্ন আছে। তোমরা এই যে দেখো 5 মার্কের জন্য একটা প্রশ্ন ছিল, দেখো জাস্ট দেখানোর জন্য, এটা ভুলবশত দিয়ে দিচ্ছে নোমান। দাঁড়াও একটা মিনিট, আমি ওই প্রশ্নগুলো ইম্পোর্ট দিতে বলি। এই ডাকতেছি। নিচের যৌগসমূহের গাঠনিক সংকেত লেখো এবং আলোক সমানতা যৌগসমূহ শনাক্ত করো। বুঝতে পারছো?
এই প্রশ্নটা ছিল টার্টারিক অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিড, এখানে 5 মার্ক ছিল, এই যে এই প্রশ্নটাই 5 মার্ক, আর নিচের প্রশ্নটাই 5 মার্ক। এখন দেখো টার্টারিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড আমরা পড়ছি, ইয়েস অর নো বলো। তোমার তো এই প্রশ্ন দিতে বলি নাই, ওই যে ওই দিন যে এমসিকিউ গুলো টাইপ করাইছি না, ওইগুলো অ্যাড করো নতুন একটা নোট ফাইলে। সো একটু দেখো, তোমরা করে ফেলো, টার্টারিক অ্যাসিড আর ল্যাকটিক অ্যাসিডটা করে ফেলো। আজকের প্র্যাকটিসগুলো আমরা বাইর করতেছি, এটা বুয়েট 19-20-এ আসা প্রশ্ন। ইনশাআল্লাহ আমি আমার ইউটিউবে নতুন একটা সিরিজ শুরু করতেছি, সেটা হচ্ছে বুয়েটের বিগত বছরের প্রশ্নগুলো সলভ ভিডিও। সো তোমরা খুব দ্রুতই পেয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, মেডিকেল টার্গেটদের জন্য আমরা এক্সট্রা ইনফরমেশন দিতেছি। তুমি কি অর্পা আপুর ক্লাস করছিলা, তারপর আমরা প্র্যাকটিস শিটটাও ওইভাবে দিব, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে গিয়ে মনে করো আমার মেডিকেলের বিগত বছরের প্রশ্নগুলো ইউটিউবে প্লে লিস্ট করা আছে। দেন হচ্ছে দরকার হইলে তোমাদেরকে দাগানো বইয়ের পিডিএফ দিব, বা হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাস কিভাবে হয় সব কিছু দিব, কোনো সমস্যা নাই। তোমাদের মেডিকেল টার্গেটটা সুন্দরভাবে গুছাইয়া দিব, তো টেনশন করার কোনো কারণ নেই। মেডিকেল ভার্সিটি সবকিছু সুন্দরভাবে গুছাইয়া দিব, তো এখানে টেনশন করার কোনো কারণ নাই। ওকে, কি পাও নাই? আচ্ছা দাও দাও, এখান থেকে দাও, একটু পানি দিও আমাকে। হ্যাঁ, সো আশা করি আগের পড়াগুলো তোমাদের সুন্দর পড়া আছে। এখান থেকে আমরা শুরু করি। কোন সমানতা আপনা আপনি ঘটতে পারে বলো তোমরা? কোন সমানতা আপনা আপনি ঘটতে পারে বলো? টটোমারিজম, ঠিক আছে। ওকে, টটোমারিজম আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করব। হ্যাঁ, নিচের কোনটি কিটো ইনল সমানতা প্রদর্শন করে? কিটো ইনল মানে কি এটা খেয়াল করো, কিটো গ্রুপ ইনলে কনভার্ট হবে, তাই না? কিটো গ্রুপটা ইনলে কনভার্ট হবে, দেখো কিটো গ্রুপটা ইনলে কনভার্ট হবে, CH3 আমাদের বইয়ে যেটা আছে। তো এইখানে প্রোপাননও করতে পারে, আবার প্রোপানল করতে পারে। দেখো এখানে দুইটা উত্তর হবে, এখানে উত্তরটা দুইটা হবে। দেখো কিভাবে দুইটা হবে ভাইয়া দেখাচ্ছি। প্রোপানল যখন হবে, প্রোপানলও কিন্তু করতে পারে। দেখো উত্তরটা বা বোর্ডে যখনই প্রশ্ন করছে এখানে ভুল করছে, মানে একটু মুখস্থবিদ্যা টাইপ দিয়ে দিছিল। ওকে, মুখস্থবিদ্যা টাইপ দিয়ে দিছিল। সো এইখানে দেখো কি হবে, এইখানে খুব সুন্দরভাবে দেখো কিটো গ্রুপ আছে, এখানে কি ইনল হবে। সো এখানে খ গ দুইটাই হইতে পারে, সো বি আর সি, এটুক মাথায় ঢুকছে? বি আর সি কেন দুইটাই হবে, মাথায় ঢুকছে এটুক? ইয়েস অর নো বলো। কারণ দুইটাতেই আলফা কার্বন আছে, আলফা কার্বন দুইটাতেই sp3, আবার দুইটাই হচ্ছে তোমার সুন্দরভাবে সবকিছু গুছানো। পরের প্রশ্নটা দেখো। এটা কি C4H10O, এরকম কিছু একটা হবে। C4H10O, C2H10O হবে না? আচ্ছা, এখন এটার ভিতরে কোনটা আলোক সমানতা প্রদর্শন করে? দেখো প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়, সমানতা নিয়ে না। সমানতা নিয়ে যদি টাইম ওয়েস্ট করো তাহলে প্রশ্ন ধরতে পারবো না। এখানে কি চাইছে, কোনটা আলোক সমানতা প্রদর্শন করে। সো দেখো প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। সেকেন্ডারি মানে কি 2 ডিগ্রি, টারশিয়ারি মানে কি 3 ডিগ্রি, বুঝতে পারছো? তো এখন দেখো প্রাইমারি 1 ডিগ্রি অ্যালকোহল, খেয়াল করো COH, এখানে একটাই অ্যালকাইল মূলক, ঠিক আছে, CH2 এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি বিউটানল, ঠিক আছে, CH2OH। এখন একটা জিনিস খেয়াল করো, এটা কি আলোক সমানতা প্রদর্শন করবে? জীবনে মনে হয় না। কারণ কি, এখানে কোনো কাইরাল কার্বনই নেই। আমরা দেখছি 2 ডিগ্রি অ্যালকোহল, যদি দেখো 1 2 3 4 2 ডিগ্রি অ্যালকোহল, দেখো এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, মানে দুইটা অ্যালকাইল মূলক, CH2 CH3। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি তোমাদের পড়াইছিলাম না, মনে আছে? যে কার্বনের সাথে অ্যালকোহল গ্রুপটা থাকবে সেখানে দুইটা অ্যালকাইল মূলক থাকবে, সেটাকে আমরা 2 ডিগ্রি বলি।
ওকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি তো পড়াইছি, তাহলে বুঝবা ভালো। তাহলে দেখো এইটাতেও কি মনে করো এটা কি কাইরাল কার্বন আছে? অবশ্যই আছে। দেখো এই হাইড্রোজেনটাকে যদি আলাদা করে লিখি, এখানে CH3 এখানে OH, দেখো চারটা মূলক ভিন্ন কিনা, চারটা মূলক ভিন্ন কিনা? ইয়েস। অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে আমরা বলবো এই যে বি নাম্বারটা। 3 ডিগ্রি অ্যালকোহলটা কি? এই যে যে কার্বনের সাথে অ্যালকোহল গ্রুপটা আছে সেখানে তিনটা অ্যালকাইল মূলক। দেখো 3 ডিগ্রি অ্যালকোহলে কার্বনের তিনটা মূলকই সেম, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল মূলক। আর বিউটানল তো হবেই না। সো অ্যান্সারটা কি? বি নাম্বারটা। অ্যান্সারটা কি? বি নাম্বারটা। অ্যান্সারটা কি? বি নাম্বারটা। আচ্ছা পরেরটা দেখো, কোনটি অধিকতর স্থিতিশীল কার্বনিয়াম আয়ন? এটা এখনো পড়ানো হয়নি তোমাদের। নিচের কোনটি মেসোযৌগ? দেখো কোনটাকে মেসোযৌগ বলবা? এ বি সি অর ডি? বলো, একটু আগে পড়াইছি, কোনটা মেসোযৌগ? সি নাম্বারটা। দেখো এইখানে যদি কাটো, দেখো উপরে CH3CHOH CH3CHOH, দেখো উপর নিচে সমান, তাহলে এটাই উত্তর। বাট এইখানে দেখো মাঝখানে যদি কাটো CH3CHOH, আবার দেখো COOH, মিলে নাই, উপরের সামনে যা পিছনে হতা মিলতে হবে। এইখানে যদি মাঝখানে কাটো দেখো CH3CHCl CH3CHOH, মিলে নাই কিন্তু। এইখানে যদি মাঝখানে কাটো দেখো এইখানে মিলতেছে না, দেখো CH3CHOH আর একটা CH3CH2। সো অ্যান্সারটা কি? সি নাম্বারটা। অ্যান্সারটা কি? সি নাম্বারটা। একটু আগেই পড়ছি, বুঝতে পারছো মেসোযৌগের জিনিসটা কি? ধরতে পারছো তো? ওকে, হ্যাঁ, ফার্স্ট এন্ড লাস্ট গুলো মিলাইতেই হয়। নিচের কোনটি অপটিক্যাল আইসোমারিজম দেখায়? দেখো কোনটা অপটিক্যাল আইসোমারিজম দেখাবে, খেয়াল করো তো কোনটা, দেখলেই চেনা যাবে। এখন মনে রাখবা কাইরাল কার্বনটা বাইর করলেই অপটিক্যাল আইসোমারিজম হয়ে যাবে। কাইরাল কার্বনকে যারা দেখতে বেশি সিঙ্গেল লাগে, মনে হয় যে কার্বনটা একা একা আছে, খুবই সতী সাধু ভালো, সে কার্বনটাই কাইরাল কার্বন। দেখো এই কার্বনটাকে একটু নিঃস্ব নিঃস্ব লাগে না? দেখো অন্য কার্বনগুলোর তুলনায় মনে হচ্ছে এই কার্বনে কেউ নাই, শূন্য নাই, বাট এই কার্বনে দেখো চারজনের সাথে বন্ধন করে আছে, একটা হাইড্রোজেনের সাথে, একটা অ্যামিনোর সাথে, একটা COOH এর সাথে, আরেকটা হচ্ছে মিথাইল মূলকের সাথে। ধরতে পারছো খেলাটা? ধরতে পারছো? ডান ডান বাবারা। ওকে, অ্যান্সার কি? বি নাম্বারটা। কারণ কি? কাইরাল কার্বন আছে, অন্যগুলোতে দেখো কাইরাল কার্বন নাই, সারাদিন মিলায়। আচ্ছা পরেরটা দেখি, C4H10O সংকেত বিশিষ্ট যৌগের সমাণু সংখ্যা 5টা। তারপর দেখো একটি সমাণু আলোক সক্রিয়, একটি সমাণু 3 ডিগ্রি অ্যালকোহল। দেখো কি হবে? C4H10O, দেখো CnH2n + 2O, অর্থাৎ এটা অ্যালকোহল নাইলে হচ্ছে ইথার, অ্যালকোহল প্লাস ইথার। দেখো একটা 3 ডিগ্রি তো হবেই, কারণ কি? দেখো COH C4H10O হয়েছে, 3 নাম্বারটা মিলে গেছে। তারপর একটি সমাণু আলোক সক্রিয়, ডান, কোনো সমস্যা নাই। এই 2 ডিগ্রিটা আলোক সক্রিয়। সমাণুর সংখ্যা 5টা, এটাও রাইট। আমরা যেটা করছি, ঠিক আছে, আমরা তো বহু বাইর করছি, অ্যালকোহল, ইথার, অ্যালকিনল, কত কিছু বাইর করছি, তাই না? ঠিক আছে, আমরা তো অনেক কিছু বাইর করছি। সো এইখানে তোমার বইয়ে 5টা দেওয়া আছে, এটাও রাইট। ঠিক আছে, তোমার বইয়ে অ্যালকোহল প্লাস ইথার দিয়ে হিসাব করছে, বুঝা গেছে? সো এখানে ঘাবড়ানোর কোনো কারণ নাই। বি কেমন হবে? ঠিক আছে, একটি সমান আলোক সক্রিয়, সি তো হচ্ছেই, 2 3 তো পাচ্ছই, তার মানে কি 1 2 3ই সঠিক। তুমি যেহেতু 2 3 পাচ্ছ, তার মানে কি উত্তরটা কি 1 2 3? মুখস্থ রাখতে হবে কেন রে বাবা? মুখস্থ রাখতে হবে কেন? C4H10O এর সমাণু পড়াইছি না তোমাদের? কয়টা সমাণু বাইর করে দেখাইছি বলো? কয়টা সমাণু? অ্যালকোহল আর ইথার গুলো মনে রাখবা এইচএসসির জন্য, হ্যাঁ, অ্যালকোহল আর ইথার গুলো মনে রাখবা। এখন বলে কেমনে ভাঙছেন? আচ্ছা এমসিকিউতে সমাণু বাইর করতে টাইম লেগে যাবে, বাট এত কঠিনগুলা দিবে না ভাইরে ভাই। বোর্ডে দেখো, বোর্ডে কিগুলা দেয়, এত কঠিনগুলা দিবে না। বিউট টু ইন কি প্রদর্শন করে বলো তো? বিউটিন 2
CH3 হাইড্রোজেন হাইড্রোজেন CH, এটা কি সমাণু প্রদর্শন করে বলো? অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা, জ্যামিতিক সমানতা। সি কে বলে? এই রাফিদ, মাথাটা কি গেছে নাকি? হ্যাঁ, এটা হবে কি ডি, জ্যামিতিক সমানতা। কোন সমানতা আপনা আপনি ঘটে? অনেকবার আসছে, টটামারিজম পড়াইছিলাম। নিচের কোন যৌগটি আলোক সমানতা দেখাবে? পানিভাত প্রশ্ন, HW। এটা আমি আর করব না, নোটে সাবমিট করবা, নোটে সাবমিট করবা। হ্যাঁ, নিচের কোন যৌগটি আলোক সমানতা প্রদর্শন করে? মজা আছে, মজা, সুপার ইম্পর্টেন্ট, 5 স্টার দাও। কোন যৌগটা আলোক সমানতা প্রদর্শন করে বলো? কোন যৌগটি আলোক সমানতা প্রদর্শন করে? 5 স্টার। এই দেখো C7H16, এটা মুখস্থ রেখেও দিতে পারো বা প্র্যাকটিস করতেও পারো। দেখো কার্বন, একটা 1 কার্বন বিশিষ্ট দাও, একটায় 2 কার্বন বিশিষ্ট দাও, একটায় দাও 3 কার্বন বিশিষ্ট। C7H16 হবে না মনে হয়, একটায় দাও 4 কার্বন বিশিষ্ট। ও একটা হাইড্রোজেন দিয়ে দাও না, তাও তো হয়। ওটা হাইড্রোজেন দিলেই তো হয়, এত প্যারা নিচ্ছি কেন? 7 কার্বন বিশিষ্ট। কার্বন কয়টা গেছে দেখো, 1 2 3 4 5 6 7। C7H16 মিলাই দেখো, বুঝা গেছে? বি নাম্বারটা, বাকিগুলো হবে না। মিনিমাম 7টা লাগবে। হ্যাঁ, কাইরালিটি প্রদর্শনের জন্য বা কাইরাল কার্বন হওয়ার জন্য মিনিমাম 7টা লাগবে, বাকিগুলো দেখো কম। ঠিক আছে, 7-এর বেশি দিয়ে যদি প্রদর্শন করতে চাও কয়টা লাগবে বলো তো? যদি কখনো এই যে এটা নাই অপশনে, 7-এর বেশি দিয়ে যদি প্রদর্শন করতে চায়, তো এখানে কি সর্বোচ্চ 3 গেছে না, এখানে আরো 4টা, 1 2 3 4, 4টা কার্বন অ্যাড হবে। তাইলে হচ্ছে টোটাল তোমার 11টা কার্বন বিশিষ্ট অ্যালকেন লাগবে যদি 7-এর বেশি দিয়ে প্রদর্শন করতে চাও। বুঝতে পারছো আমার কথাটা, পয়েন্টটা? 7-এর বেশি দিয়ে যদি প্রদর্শন করতে চাও তাহলে কয়টা লাগবে মিনিমাম? সবাই একটু কমেন্টে জানাও। 11টা লাগবে, মিনিমাম 11টা কার্বন লাগবে। ওকে, সো সবকিছুই চিন্তা করবা, প্রশ্ন সলভ করার জন্য চিন্তা করতে হবে। এন পেন্টেনের সমাণু সংখ্যা কয়টা? এন পেন্টেন বুঝো? এন পেন্টেন মানে হচ্ছে সরল শিকল বিশিষ্ট পেন্টেন। এন পেন্টেন মানে কি? সরল শিকল বিশিষ্ট পেন্টেন। এটা সমাণু কয়টা? একটা শর্টকাট শিখাইছিলাম অ্যালকেনের জন্য, 2n-4 + 1, মনে আছে? 2 5 - 4 + 1 মানে কি? 2 + 1 মানে কয়টা? 3টা। মনে আছে? অ্যালকেনের জন্য শিখিয়েছিলাম ভাইয়া, শুধু অ্যালকেনের জন্যই প্রযোজ্য। এটা এটা কিসের জন্য প্রযোজ্য? অ্যালকেনের জন্য প্রযোজ্য। ঠিক আছে, অ্যালকেনের জন্য প্রযোজ্য। টার্টারিক অ্যাসিডে কয়টি আলোক সমাণু আছে? মানে কয়টি কাইরাল কার্বন আছে বলো টার্টারিক অ্যাসিডে? টার্টারিক অ্যাসিড পড়াইছিলাম না, 2টা। সংকেত গত ক্লাসে লেখা আছে, মনে আছে তো? ওকে, 2টা সমাণু সম্ভব, 2টা। আলোক সক্রিয় অ্যালকোহল কোনটি বলো? আমার মতে এটাই হওয়ার কথা, 2-মিথাইল-বিউটানল-2। দেখি, না এটা হবে না, 2-মিথাইল-বিউটানল-2 হবে না, হবে না, হবে না। 2-মিথাইল-বিউটানল-1 হবে না, 2-মিথাইল-পেন্টানল-2, 2-মিথাইল-পেন্টানল-2 এটাও হবে না, 2-মিথাইল-পেন্টানল-3। দেখি, 5টা। 2 নম্বরে মিথাইল, 3 নম্বরে অল। ওকে, সি নাম্বারটা হবে উত্তর। দেখো এখানে 4টা মূলকই ভিন্ন, এই একটা, এই একটা, এই একটা আর এই আরেকটা মূলক। সো 4টা মূলকই ভিন্ন।
উত্তর কত? সি নাম্বারটা। উত্তর কত? সি নাম্বারটা। আলোক সক্রিয় অ্যালকোহল কোনটি? সো প্রশ্নের প্যাটার্নটা তো বুঝে গেছো তোমরা আশা করি, ঠিক আছে? প্রশ্নের প্যাটার্নটা, গ্লিসারেলডিহাইড এটা SW, কি করবা? সংকেত বের করবা, যেমনেই পারো সংকেত বের করবা, তারপরে কাইরাল কার্বন বের করবা। ডান? ওকে। হ্যাঁ, সিকিউ গুলাও বলবো, প্যারা নিও না বাবারা, সিকিউ গুলাও বলবো। আচ্ছা, RCH2Br পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস উৎপাদ বিক্রিয়াটির কৌশল কি? সিকিউ গুলা শুধু জ্যামিতিক সমানতা থেকে প্রশ্ন আসবে। সিকিউতে শুধু জ্যামিতিক সমানতা আর আলোক সমানতা প্রদর্শন করবে কিনা। হ্যাঁ, আমি তোমাদের আজকে সিকিউর একটা শীট দিয়ে দিব না। হ্যাঁ, এই দুইটা জিনিস, হ্যাঁ এই দুইটা জিনিস যাবে। আমি আজকে সিকিউর একটা শীট দিয়ে দিব না। সলভ তোমরা করবা, ঠিক আছে? সলভ তোমরা করবা, না পারলে আমি সলভ ক্লাসে দেখাই দিব। সবই যদি ভাইয়ের উপর ডিপেন্ড হয়ে যাও, নিজের ব্রেন খুলবে? ক্লাসে পড়াইছি, জাস্ট হচ্ছে উদ্দীপকটা ধরতে হবে। ক্লাসে পড়াইছি, জাস্ট কি করতে হবে তোমাদের? উদ্দীপকটা ধরতে হবে, আর কিছুই না। ক্লাসে সব পড়ানো আছে, জাস্ট কি করতে হবে? উদ্দীপকটা ধরতে হবে। আচ্ছা, এটা তোমাদের পড়ানো হয় নাই, এটা লাগবে না। সো আজকের ক্লাস এখানেই শেষ হোক। ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আমরা বিক্রিয়া শুরু করব, ঠিক আছে? বিক্রিয়া শুরু করব।